ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, আমি আছি প্রকাশ তোমাদের সাথে, আর তোমরা শুনছো তোমাদের পরিবারের স্ক্যারি গপ্প। আজকে আবারও একটি নতুন ভূতের গল্প নিয়ে চলে এসেছি। 83 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকের গল্প শুরু হচ্ছে অপয়া মমি। তোমরা একটু সাপোর্ট করো প্লিজ, কেউ স্কিপ করো না, গল্পটা শুনতে থাকো। তোমরা সাপোর্ট করলে পরবর্তী গল্প আমরা আরও আগ্রহ হয়ে বানাতে। তোমরা তাড়াতাড়ি বেশ গল্পটা শুনতে থাকো। লন্ডনের বিখ্যাত ধনী স্যার ডকলাক ম্যারি একদিন এলেন হঠাৎ কিরো সাহেবের কাছে পরামর্শ নিতে। তাকে দেখে প্রথমে কিরো সাহেব ভেবেছিলেন বোধহয় কোনো সাধারণ ভদ্রলোকের আদুরে ছেলে হবে হয়তো। পোশাক আশাকের স্বাচ্ছন্দ্য ও পরিপাট্য দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। কিরো সাহেবের কাছে প্রায় দিনই এরকম অনেকে আসতেন হাত দেখাতে। এক্ষেত্রে তার বিশেষ নামও ছিল, কিন্তু পরে তার পরিচয় পেয়ে তিনি অবশ্য বিশেষ বিস্মিতই হয়েছিলেন। ম্যারি রীতিমতো একজন সংস্কৃতি সম্পন্ন বিশ্বভ্রমণকারী। ম্যারি কিরো সাহেবকে প্রথমে একটা অদ্ভুত কথা জিজ্ঞেস করল, আপনি কোন হাতটা দেখতে চান? কিরো প্রথমত ডান হাতটা দেখানোর জন্য বলল। কিরো তার ডান হাতটা একবার ছুঁয়ে তাড়াতাড়ি বিদ্যুৎস্পষ্ট হওয়ার মতো তা ছেড়ে দিলেন। ম্যারির হাতটা হাতে নিতেই তার কেমন যেন একটা ভয়াল অনুভূতি হয়েছিল। লক্ষ লক্ষ হাত দেখতে দেখতে হাতের রেখা কিরোর কাছে জলের মতো স্বচ্ছ হয়ে গিয়েছিল। আবার হাতের অমঙ্গল চিহ্নগুলিও চোখে পড়তে এমনভাবে ফুটে উজ্জ্বল হয়ে উঠত যে সেদিকে তার আর দ্বিতীয়বার তাকাতেই হতো না। ম্যারি বিষয়টা দেখে একটা যেন মজা ব্যঙ্গ করেই বলে ফেললেন, কি মশাই, আমার হাতটা কি অপরাধ করলো? ম্যারির ডান হাতটা স্পর্শ করে কিরোর যা মনে হয়েছিল তিনি গম্ভীরভাবে ম্যারিকে তা বলে ফেললেন, আপনার এই ডান হাতটা খুব শীঘ্রই আপনাকে ছেড়ে চলে যাবে। মনে হচ্ছে যেন বারুদ জাতীয় কিছুর আঘাতে হাতটা খোয়া যাবে। আপনার ডান হাতটা এমনভাবে ক্ষতবিক্ষত হয়ে বিষাক্ত হয়ে উঠবে যে আপনি নিজেই সেটা অস্ত্র করে বাদ দিয়ে দেবেন। ভদ্রলোক কেমন যেন একটা ব্যঙ্গের হাসি হাসতে লাগলেন কিরোর কথাটা শুনে, কিন্তু কিরো সেদিকে না তাকিয়ে নিজের কথা বলেই চললেন, ভগবানের আশ্চর্য যোগাযোগ, অসামান্য কৃপা যে তিনি একদম ঠিক মুহূর্তে আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। ভবিষ্যতে কোনো একদিন আপনি লটারির এমন একটা প্রাইজ পাবেন যা আপনাকে একদম শেষ করে দেবে। সেই প্রাইজ একের পর এক আপনার জীবনে দূর আনবে। আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত সে আপনাকে নিষ্কৃতি দেবে না। যা যা আপনাকে আমি বললাম সেগুলি থেকে আপনি এখন থেকে সাবধান হন। কিরোর এইসব কথা শুনে ভদ্রলোক আরও জোরে হো হো করে হেসে উঠলেন। অনেকক্ষণ এক নাগাড়ে হাসার পর তিনি বললেন, মশাই, আপনি কি তাহলে এটা বলতে চাইছেন যে বহু কষ্টে একটা লটারির প্রাইজ পেলেও তা নেব না? তবে আপনি একটা ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন যে কোনো দিনই বেড়ালের ভাগ্যে শিখে ছিড়বে না। তারপর তিনি কিরোকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন দেখি, কী ধরনের প্রাইজ আমি পেতে পারি? কিরো আবার তার ডান হাতটা নিয়ে আরও সূক্ষ্মভাবে রেখা পরীক্ষা করতে লাগলেন। রেখা দেখতে দেখতে হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল একটা মিশরীয় মমির ছবি। সেটা দেখে তিনি প্রায় ভয়ে আঁতকে উঠে চেঁচিয়ে বললেন, যাই হোক, আপনি কিছুতেই কোনো প্রাইজ নেবেন না, নিলে আপনার এবং আপনার আত্মীয় স্বজনের ভাগ্যে অনেক কষ্ট আছে। ম্যারি একটু রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, এভাবে আপনি যদি মক্কেলদের ভয় দেখান তাহলে আর কেউ আপনার কাছে আসবে না। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেল। হঠাৎ একদিন দেখা গেল ডগলাস ম্যারি আবার এলেন কিরোর ঘরে। কিরো তাকে লক্ষ্য করে দেখলেন আগের মতো এখন আর তার পোশাকে সে ভার নেই। তার শরীরটাও প্রায় আগের থেকে আধখানা হয়ে গেছে। ডান হাতের কোটের হাতলটা আলগাভাবে ঝুলছে। দেখলে খুব সহজে বোঝা যাচ্ছে যে ডান হাতটা তার ঘাড় থেকে সম্পূর্ণ কাটা। ম্যারি এবার আস্তে আস্তে বললেন, আপনার ভবিষ্যদ্বাণীটা সত্যি সফল হয়েছে। তারপর ম্যারির কাছ থেকে সব ঘটনা শুনে কিরো সাহেব বুঝলেন যে কালের অমোঘ ইঙ্গিতকে ফাঁকি দেবার ক্ষমতা কোনো মানুষেরই হয়তো নেই। ম্যারি ও তার দুই বন্ধু গত বছর বেড়াতে গিয়েছিলেন মিশরের কায়রো শহরে। সেখানে তাদের হোটেলে একদিন
একজন মিশরীয় দালাল আসে অপূর্ব সুন্দরী এক মহিলার মমি বিক্রি করতে। আসলে সেটি ছিল মিশরের এক দেব মন্দিরের প্রধান ধর্ম যাজকের হাই প্রিস্টেস এর মমি। সেই মমিটিকে দেখে তাদের তিনজনেরই খুব পছন্দ হলো এবং তারা তিনজনে সেটি কিনতে চাইলেন। অনেকক্ষণ পরে ঠিক হলো তিনজনের মধ্যে একটা লটারি হবে, যে জিতবে মমিটি তারই হবে। এমন অদ্ভুত যে 3বারই লটারি করা হলো আর 3বারই ম্যারির নাম উঠল। তার বন্ধুদের একটু হিংসা হলো। তিনি তার বন্ধুদের নজর বাঁচাবার জন্য পরদিনই মমিটি পার্সেল করে তার লন্ডনের বাড়িতে পাঠিয়ে দিলেন। এই ঘটনার কয়েকদিন পরে নীল নদীর উপত্যকায় তারা গেলেন শিকার করতে। সেখানে ঘটল এক অতি ভয়ঙ্কর ঘটনা। সেখানে তার কোনো এক বন্ধুর বন্দুকের গুলি ফসকিয়ে লাগলো ডান হাতে। প্রথমে তিনি অতটা ব্যথা অনুভব করেননি, কিন্তু পরে ওই হাতটায় অসম্ভব যন্ত্রণা হতে থাকে। তার উপর আবার ঠিক সেই মুহূর্তেই হঠাৎ আকাশ কালো করে এমন বৃষ্টি নামলো যে তারা পথ হারিয়ে ফেললেন। সেই দুর্যোগের রাত্রে তারা অনেক চেষ্টা করেও শহরে যাওয়ার পথ উদ্ধার করতে পারলেন না। তাই ম্যারিকে আর হাসপাতালেও পৌঁছানো গেল না। সকাল হলো। দিনের আলোয় তারা যেন তেন প্রকারে শহরে পৌঁছে ম্যারিকে হাসপাতালে নিয়ে গেলেন। ইতিমধ্যেই ক্ষত বিষাক্ত হয়ে ধীরে ধীরে জ্ঞানহীন আরম্ভ হয়। বাধ্য হয়ে ডাক্তাররা তার জীবন বাঁচানোর জন্য তার ডান হাতটা কেটে বাদ দেন। এখানেই শেষ নয়, এরপরেও তার দুরাদৃষ্ট চলতে থাকে। দেশে ফেরবার পর তার 2 বন্ধুর অপঘাতে মৃত্যু হয়। তার সঙ্গে তাদের সমস্ত মূল্যবান জিনিসপত্র চোরে চুরি করে নিয়ে যায়। বহু কষ্টের পর তিনি বাড়িতে ফিরলেন। বাড়ি ফিরে তিনি দেখলেন মমিটা বাক্স থেকে খুলে বসার ঘরে আলমারিতে সাজিয়ে রাখা ছিল। মমিটির দিকে তাকিয়ে ম্যারির মনে হলো মমির চোখ দুটো যেন রাগে জ্বলছে। পরদিন তার এক ঘনিষ্ঠ বান্ধবী তার সঙ্গে দেখা করতে এলেন। তিনি তাকে মমির গল্পটা বললেন। বান্ধবী মমির এসব কথা শুনে জোরে হেসে উঠলেন এবং ম্যারির কথাগুলো পরীক্ষা করবার জন্য মমিটিকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। এবার তারাও দ্বিধাকৃষ্ট শুরু হয়। তিনি বাড়িতে কি নিয়ে এলেন দেখার জন্য তার মা ছুটে আসতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মারা গেলেন। যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গেও অতি সামান্য কারণে ঝগড়া হয়ে গেল। বাড়ির জিনিসপত্রগুলো কেমন যেন অকারণে ভেঙে যেতে লাগলো। শেষে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। মমিটি নিয়ে ম্যারি সেই কথাগুলো শেষ পর্যন্ত তাকে বিশ্বাস করতে হলো এবং ম্যারিকে অনুরোধ করলেন তিনি যেন মমিটি তার ঘর থেকে নিয়ে যান। এই মমির জন্য আর যাতে না কেউ বিপদে পড়ে, তাই ম্যারি তার এক বন্ধুর কাছে মমিটিকে দিয়ে অনুরোধ করলেন সে যেন এই মমিটি ব্রিটিশ মিউজিয়ামে দিয়ে দেয়। কিছুদিন পর এই বন্ধুটিকেও ম্যারি হারালেন। সেদিন বিশেষ উৎসাহ দেখিয়ে মমিটি তিনি তার গৃহে নিয়ে যান। ভোরবেলায় তাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেল। ডাক্তাররা পরীক্ষা করে বললেন মদ ভেবে ভুল করে বিষ খেয়ে তার মৃত্যু হয়। শেষ পর্যন্ত মমিটি ব্রিটিশ মিউজিয়ামে পাঠানো হলো। কর্তৃপক্ষ সেটাকে নিয়ে বিশেষ অসুবিধায় পড়লেন। মমিটির কাছে গিয়ে যে পরীক্ষা করতে গেছে কিংবা মুগ্ধ হয়ে ছবি আঁকতে গেছে, সেই কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে। একজন শিল্পী মমির ছবি এঁকে শেষও করল, কিন্তু বাড়ি ফিরবার পথে গাড়ি চাপা পড়ে সে মারা যায়। শেষ পর্যন্ত মিউজিয়ামের কর্তারা মমিটিকে নিউ ইয়র্ক মিউজিয়ামে স্থানান্তরিত করার ব্যবস্থা করলেন। বিখ্যাত টাইটানিক জাহাজ সেটিকে আটলান্টিক পার করেছিল। পথে তারও সলিল সমাধি হলো। এইভাবে অপয়া মমি তার অভিশাপের বোঝা নিয়ে চিরতরে জলগর্ভে নিমজ্জিত হলো। আজকের এই গল্পটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরাও যদি গল্প লিখে পাঠাতে চাও, ডিসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, তোমরা সেখানে মেল করে দিও। আর যারা এখনও ভিডিওতে লাইক করোনি তারা একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা গল্পে।